লাভবান হতে হলে সর্বপ্রথম যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আল্লাহর রহমতে প্রথম বছরে আমার এটা দিয়ে 10 লাখ টাকা হয়। এই তখন থেকে আমার যাত্রা শুরু। মানে কি এক বছরে? এক বছরে। প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের। আমিও দীর্ঘদিন প্রবাসে ছিলাম। দেশের বাইরে যখন কাজ করতাম খুব খারাপ লাগতো। সেখানে অনেক মালিক থাকতো, বস থাকতো, তাদের হয়তো অনেক সময় ছোট বড় কথা হবে, তখন একটা মনে একটা জেদ কাজ করতো যে নিজে একটা কিছু করবো। এর ভিতরে একটা শান্তি আছে, আমার নিজের একটা প্রতিষ্ঠান, আমার যখন টাকার দরকার আমি একটা বেশ বিক্রি করতে পারবো, কোনো সমস্যা নেই। এই গাভিটাকে আমার একটা ভালো মানের সাইওয়াল দেওয়া আছে, সাইওয়াল একটা সিমেন্ট দেওয়া আছে। এই গাভিটাকে আমার একটা ব্রাহ্মা সিমেন্ট দেওয়া আছে। অলরেডি তারা গর্ভবতী আছে। এগুলো সব প্রেগনেন্ট গাভি, ঠিক আছে। আর এই যে একটা দেখতে পাচ্ছি গরু পালন, আমরা যারা গরু পালন করতে চাই কিংবা আমরা যারা প্রবাসে আছি, দীর্ঘদিন পরিবার পরিজন থেকে দূরে আছি, তারা দেশে এসে কিছু একটা করার কথা ভাবছি এবং সেটা অবশ্যই গরু পালন। তবে আজকের ভিডিওটি তাদের জন্য। গরু পালন করতে গেলে প্রথমেই কি সফল হওয়া যায় তা নয়, সফলতার পিছনে থাকে অনেক ব্যর্থতার গল্প, যে ব্যর্থতাগুলো কাটিয়ে উঠে আসলে সফলতার সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে হয়। বন্ধুরা, সেই সকল সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, একটা গরু পালন করতে হলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, কোন কোন বিষয়গুলো সমাধান করতে হয়, যেগুলো জেনে না বুঝে আমরা যদি ভুল পদক্ষেপ নিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের শুরুতেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমাদের কোন বিষয়গুলো পদক্ষেপ নিতে হবে এবং কোনগুলো জেনে তারপর আমাদের এই ব্যবসা বা এই প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। আমরা সেটা জানার জন্য চলে এসেছি মেহেরপুর শহর থেকে 5 কিলোমিটার পশ্চিমে হাসান ভাইয়ের ফার্মে। হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমার খামার ভিজিট করার জন্য। আমরা জানি আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে আপনি দেশে ফিরে এসেছেন এবং দেশে ফিরে এসে আপনি এই গরু পালনের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছেন। তো আমরা আপনার কাছ থেকে আপনার সম্পূর্ণ অভিজ্ঞতাটা জানতে চাইব এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। তবে আমরা প্রথম থেকে শুরু করতে চাই যে আপনি প্রবাসে থেকে কিভাবে আসলে এই পরিকল্পনাটা নিলেন যে আসলে আপনার একটা দেশে যে গরুর ফার্ম দিতে হবে, এই পরিকল্পনাটা সূচনাটা আমরা শুনতে চাই। মূলত আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমার ভিতরে একটা চিন্তা আসলো যে আমি নিজে কিছু একটা করতে চাই। তো সেই সময় থেকে আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আমি, যেহেতু আমরা সবাই গ্রামে বাস করি, তো গ্রামে বাস করি সেহেতু আমরা কৃষি নিয়ে একটা কাজ করতাম। তার ভিতরে আমার সব থেকে একটা ভালো ব্যবসা যেটা পছন্দ হলো সেটা হচ্ছে গরুর খামার। গরু যেহেতু প্রত্যেকটা বাড়িতেই থাকে, তো আমি এটাকে একটা কমার্শিয়াল ভাবে নিলাম, ব্যবসা হিসাবে। তখন থেকে 2015 সাল যখন আমি দেশের বাইরে ছিলাম, তখন কোন দেশে? আমি মালয়েশিয়ায় ছিলাম। মালয়েশিয়াতে কত বছর? মালয়েশিয়াতে আমি 4 বছর ছিলাম। 4 বছর থাকার পরে মালয়েশিয়ায় শেষে পরিকল্পনা নিলাম যে আমি দেশে যে আসলে এরকম একটা কিছু করতে খামার করবো। সত্যি কথা বলতে কি, প্রবাসে ইনকাম নেই সেটা না, প্রবাসে অনেক টাকা ইনকাম আছে, কিন্তু প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের। আমিও দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রবাস জীবনটা আসলেই অনেক কষ্টের। তো আমি একটা জিনিস মনে করি যে যারা বিদেশে যেতে চায় 5 লাখ 6 লাখ টাকা খরচ করে, তারা নিজে দেশে এসে কিছু একটা করুক। এরকম একটা 5 লাখ টাকা ইনভেস্ট করে যদি তারা একটা গরুর খামার করে, তো তার বাড়তেই থাকবে। কিন্তু 5 লাখ টাকা খরচ করে যদি কেউ প্রবাসে যায়, তাকে তো 2 থেকে 3 বছর লাগবে সেই টাকাটা উঠানোর জন্য। কিন্তু এখানে যদি 5 লাখ টাকা ইনভেস্ট করে, তার 5 লাখ থেকে তার টাকাটা বাড়বে এবং সে দেশে পরিবারের সাথে থাকতে পারবে। দেশের বাইরে যখন কাজ করতাম খুব খারাপ লাগতো, সেখানে অনেক মালিক থাকতো, বস থাকতো, তাদের হয়তো অনেক সময় ছোট বড় কথা হবে, তখন একটা মনে একটা জেদ কাজ করতো যে নিজে একটা কিছু করবো। এর ভিতরে একটা শান্তি আছে, আমার নিজের একটা প্রতিষ্ঠান, আমার যখন টাকার দরকার আমি একটা বেশ বিক্রি করতে পারবো, কোনো সমস্যা নেই। একটা স্বাধীন স্বাধীন এটার একটা আলাদা তৃপ্তি আছে, যেটা হয়তো বিদেশে এর চেয়ে অনেক বেশি টাকা থাকলেও সেটা আসলে সেই তৃপ্তিটা পাওয়া অসম্ভব। তো আপনি এই দেশে আসার পরে আসলে আপনার সূচনাটা কিভাবে হলো, মানে কি দিয়ে আপনি শুরু করলেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে কোনো জিনিস করতে হলে আসলে সেই বিষয়ে প্রশিক্ষণ নেওয়া উচিত। আমি 2018 সালে যখন বিদেশের যখন ছিলাম, যখন আমি দেশে আসলাম, তখন আমি যুব অনলাইন থেকে প্রশিক্ষণ নিই। যুব অনলাইন থেকে 3 মাস মেয়াদে একটা প্রশিক্ষণ নেওয়ার পরে আমার এই খামারটা কমার্শিয়াল ভাবে শুরু হয়। তখন আমি 6টা গরু সংগ্রহ করি আমাদের এই এলাকা থেকে। 6টা গরু আমি
3,63,000 টাকা দিয়ে সংগ্রহ করি। তো আল্লাহ রহমতে প্রথম বছরে আমার এটা দিয়ে 10 লাখ টাকা হয়। এই তখন থেকে আমার যাত্রা শুরু। মানে কি এক বছরে? এক বছরে তখন থেকে আমার এই খামারের প্রতি একটা আলাদা একটা ইন্টারেস্ট আছে যে আমি খামারটা নিয়েই বাকি লাইফ। তার মানে বন্ধুরা, একটি গরুর খামার শুরু করতে হলে সেখানে আমাদের মোটামুটি মানে বাণিজ্যিকভাবে শুরু করতে হলে আমাদের কিন্তু 3 থেকে 4 লাখ টাকার অর্থ প্রয়োজন আছে, এবং সেটা থেকে আরো এক বছর সেটাকে পালন করতে হলে কিছু খাবারের প্রয়োজন আছে, এবং বিশেষ করে ঘাস, বিশেষ করে কিন্তু আপনি কি ধরনের ঘাস, কি ঘাস চাষ করেন এবং কতটুকু? আমার মোট গরু আছে এখন 16টি গরুর জন্য আমার বর্তমানে এখন 3 বিঘা ঘাস আছে। তবে ঘাসে আমার আরো একটু বেশি থাকলে ভালো হতো, কারণ ঘাস আমরা জানি যে বই পুস্তকে আমরা পড়েছি যে গরু ঘাস খায়। আমরা এখন অনেককেই দেখি যে বলে যে গরুতে লাভ হচ্ছে না, লস হচ্ছে। এর একটাই কারণ, তারা হচ্ছে খাদ্যের অতিরিক্ত অপচয়, তারা অতিরিক্ত দানা খাবার খাওয়াচ্ছে, তার মানে লাভবান হতে হলে আমরা তো সবাই চাই আসলে গরু পালন করতে চাচ্ছি লাভবান হওয়ার জন্য। তো লাভবান হতে হলে কোন বিষয়টার দিকে ফোকাস করতে হবে বেশি? লাভবান হতে হলে সর্বপ্রথম যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ব্যবস্থাপনা এবং গরু নির্বাচন। ক্রয়, মানে গরু ক্রয়ের ক্ষেত্রে ক্রয়, হ্যাঁ, এটা অবশ্যই গরু নির্বাচন, গরু বাজারজাতকরণ এবং গরুর ব্যবস্থাপনাটা, এইগুলো খেয়াল রাখতে হবে। আমরা যদি মানে দানাদার খাবার, অনেকে দেখা যাচ্ছে হয়তো শহরের মানুষ তারা ঘাসের পরিমাণটা কমিয়ে দানাদার খাবারে বেশি খরচ করে ফেলে, সেটা তো ঠিক হবে না। এটা ঠিক হবে না, ওদের বেশিরভাগ খামার লস হয় যারা অতিরিক্ত দানার উপর নির্ভর করে। তার মানে বন্ধুরা, আমাদের গরু যখন আমরা ক্রয় করবো তখন কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে গরুটাকে যাতে ন্যায্য মূল্যে আমরা ক্রয় করতে পারি। গরু ক্রয় করতে যেয়ে যদি আমরা লস করে ফেলি, অধিক টাকা দিয়ে গরু কিনে ফেলি, তাহলে কিন্তু সেখানে আমাদের আগেই লস হয়ে গেল। এরপরে আমরা যখন গরুকে খাবার দেব, সেই খাবারে যদি আমরা অতিরিক্ত ব্যয় করে ফেলি, ঘাসের খরচ কিন্তু কম, সেক্ষেত্রে আমরা যদি দানাদার খাবার বেশি খরচ করে ফেলি তাহলে কিন্তু আমাদের সেখানে লাভের সম্ভাবনা কমে গেল। এবং গরু বিক্রয়ের ক্ষেত্রে, গরু বিক্রয়ের বিষয়টা আপনি কেমন ভাবে দেখেন? গরু বিক্রয়ের বিষয়টাকে সম্পর্কে আপনি কিভাবে বিক্রি করেন? আর আমি মূলত ঈদ এবং কুরবানিকে কেন্দ্র করে গরু লালন পালন করে না। গরুর যখন দাম কম তখন আমি সংগ্রহ করি, গরুর দাম যখন ভালো হয়, ঈদ কুরবানি বলে না, যখন দাম ভালো তখন আমি সেল করি। অনেক সময় হয় কি কোরবানিকে কেন্দ্র করে অনেক গরু লালন পালন করে, দেখা গেল তখন সবাই গরু তখন বিক্রি করে, তখন একটা চাপ সৃষ্টি হয়। বাজারে অনেক গরু থাকে, ঠিক আছে, তখন কাস্টমাররা এটা নেবো না ওটা নেবো, এরকম একটা ইয়ে থাকে। গরুর মূল কথা হচ্ছে যখন দাম কম তখন সংগ্রহ করতে হবে। তার মানে আপনি একটা কম মূল্যে গরু পেলে তখন সেটা কিনে ফেলেন, এই সুযোগটা মিস করতে চান না। এটা রোলিং, মানে বিক্রি এটা থাকবে। আবার যদি আপনার মনে হয় একটা বিক্রি করলাম, সেটা বিক্রি করে দিলেন, হ্যাঁ, আবার তার জায়গায় আরেকটা, আবার তখনই আবার একটা নিয়ে আসবো। আচ্ছা, আপনার এই সব গরু কি এই প্যাটার্নিং এর জন্য প্রস্তুত আছে নাকি আর কোনো ইয়ে আছে? না, আমার এখানে মূলত সব প্যাটার্নিং এর গরু, এবং আমার ওই দিকে একটা সেট আছে, ওখানে মূলত সব গাভী। আমরা একটু কথা বলতে বলতে ওইদিকে একটু দেখি কি সমস্যার সম্মুখীন হচ্ছে প্রথম গরু খামার তৈরি করার প্রথম দিক। সর্বপ্রথম যখন কেউ খামার করবে তাকে প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে গরুর টিকা প্রদান। আমাদের দেশে এখন বর্তমানে বেশ কয়েকটা রোগ আমরা দেখতে পাচ্ছি, যেরকম লাম্পি স্কিন ডিজিজ, যেটাকে বলে পক্স, গরুর গায়ে গুটি গুটি বসন্ত পাই, যেটা হলে প্রায় মৃত্যু অনিবার্য। এবং আরেকটা হচ্ছে এফএমডি, পুরা রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা হচ্ছে গরুর যে মুখে ঘা হয়, পায়ে খুরে ঘা হয়, এই সমস্ত কোনো উপশম নেই, মানে একবার হলে গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে। এগুলো কিন্তু সব কিন্তু টিকা আছে, প্রত্যেকটা কিন্তু ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিন গুলো যদি দেওয়া থাকে তার কোনো সমস্যা হবে না, সে নিশ্চিন্তে গরু পালতে পারবে। তার মানে প্রথম খামারে যেতে হলে তাকে এই বিষয়ে ধারণা নিয়ে গরুগুলোকে ভ্যাকসিনেশন করার পরে শুরু করতে হবে, ভ্যাকসিনেশনের মাধ্যমে সর্বপ্রথম। আর এই কারণে তাকে প্রশিক্ষণ করতে হবে, এই বিষয়গুলো জানার জন্য তাকে একটা কোর্স করতে হবে, একটা প্রশিক্ষণ নিতে হবে গরু লালন পালন। মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি গরু ফার্ম দিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরে বেড়াই, না না না, ডাক্তার হচ্ছে, আমি এখন বললে হয়তো অনেক ডাক্তার রাগ করবে এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম আপনাকে গরু লালন পালন করতে গেলে আপনাকে নিজে ডাক্তার হতে হবে। একটা ডাক্তার এসে, অনেক প্রবাসী ভাইকে আমি দেখছি, তারা এসে গরু লালন পালনের সাথে জড়িত হয়, এসে লস করে। তার কারণ হচ্ছে তারা ডাক্তারের পিছনে টাকা দিতে দিতে তারা শেষ। আপনারা সর্বপ্রথম যারা প্রবাসী আছেন, যারা গরু পালন করতে চান, আপনারা সর্বপ্রথম গরু লালন পালন বিষয়ক একটা কোর্স করবেন এবং প্রাথমিক ট্রিটমেন্টগুলো শেখার চেষ্টা করবেন। তারপর আপনার গরু সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা থেকে, সেগুলোকে নিয়ে এসে ভ্যাকসিনেশন করবেন
গরুকে কৃমিনাশক করবেন, এটাই আমার পরামর্শ প্রবাসী ভাইদের জন্য। তার মানে এইভাবে সূচনাটা শুরু এইভাবে হবে সূচনাটা শুরু এবং হবে। গরু পালনের আগে অবশ্যই তাকে ঘাসের ব্যবস্থাপনা ঘাসের আগে ব্যবস্থা, ঠিক করতে হবে। ঘাসের ব্যবস্থা এবং তাকে শেড নির্মাণ। শেড নির্মাণ সর্বপ্রথম একটা প্রবাসী যখন আসবে তখন তাকে প্রথমত কি করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে গরু লালন পালন বিষয়ে, এবং তাকে ঘাস করতে হবে। তারপর হচ্ছে তাকে শেড করতে হবে, একটা আধুনিক শেড বিজ্ঞানসম্মত। এগুলো করলে সে লাভবান হতে পারবে। আচ্ছা, এটা কি আধুনিক নাকি পানের না, না। সিস্টেমটা করা আধুনিক? আমার আসলে এটা আধুনিক শেড না, আমি নিজেই বলছি। কারণ হচ্ছে এটা আমার প্রাথমিকভাবে শুরু করা। আমার নদীর পাড়ে একটা সুন্দর জায়গা আছে, ওইখানে আমি বিজ্ঞানসম্মতভাবে খামার করব। আমি প্রথমে ঝুঁকি নিইনি। হ্যাঁ, প্রথমেই আমি ঝুঁকি নিইনি, কারণটা হচ্ছে প্রথমে একটা বড় শেড করতে গেলে অনেক টাকার বিষয়। আমি আমার বাসা বাড়িতে ছোট্ট করে 20টা গরু লালন পালন করার জন্য আমি একটা শেড করেছি, 2টা ছোট ছোট শেড। এখান থেকে আমার শিক্ষা, এখান থেকে আমার এখন মনে হচ্ছে যে না, আমি প্রফিট করতে পারছি, এখন আমি একটা আধুনিক শেড করতে পারি। তবে এটা বিজ্ঞানসম্মত শেড না আমার এটা। তবে তার মানে যারা আমরা প্রবাসী ভাইরা যারা আমরা এই কাজটা করতে চাচ্ছি তাদের কিন্তু অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা প্রথমে যদি একটু শুরুটা ছোট করে করতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো একটা বিষয়ে ধারণা চলে আসে, সঠিক। এবং তারপরে আমরা কিন্তু এটা একটা বিরাট প্রকল্প নিয়ে কিন্তু এটা শুরু করতে পারি। এটার কিন্তু বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে। আমরা এটা যদি প্রবাসে থেকে আমরা যে শ্রমটা দিই সেই শ্রমের অর্ধেক শ্রমও যদি আমরা নিজের এই কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে অনেক কিছু করা সম্ভব। অনেক কিছু করা সম্ভব, এবং স্বাধীনভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশে কিন্তু আমাদের এই কাজটি করার অপার সম্ভাবনা রয়েছে। তো আপনার এখানে কি কি জাতের, টোটাল কি ধরনের জাত আছে এবং কোন জাতগুলো আমাদের যারা প্রবাসী ভাইরা বা নতুন যারা খামারি করতে চায় তাদের জন্য কোন জাতগুলো আপনি সাজেস্ট করবেন? এখানে মূলত আমার এখানে উদ্দেশ্য হচ্ছে, এখানে সব আমার শাহিওয়াল আছে, এটা হচ্ছে ক্রস একটা গাভী, আর এগুলো সব শাহিওয়ালের ক্রস। আমার মূল টার্গেট হচ্ছে এখান থেকে একটা ভালো বাছুর নেওয়া, যেহেতু আমাদের দেশে দুধের দামটা অনেক কম, দানাদার খাবারের দাম বেশি, দুধের দাম কম। সে কারণে আমার একটা টার্গেট, যেহেতু আমার ওদিকে ফ্যাটিং এর গরু আছে, আমি এখান থেকে একটা ভালো জাত তৈরি করার পর যদি ষাড় গরু, ষাড় বাচ্চা হয়, তাহলে সেটা আমি ওখানে ট্রান্সফার করবো। হ্যাঁ, এটাই আমার মূল টার্গেট। আর এখান থেকে যদি কিছু দুধ হয় সেটা আমার পরিবারের চাহিদা মেটানো হবে। মানে আপনার ওই রকম মূল লক্ষ্য নেই যে আমি এখানে কমার্শিয়াল ভাবে আমি দুধের জন্য এখানে মূলত আমি খামার করে গাভী সেট করিনি। এখানকার আমার মূল টার্গেট হচ্ছে ভালো বাছুর। যেরকম এই একটা গাভী আছে, এই গাভীটাকে আমার একটা ভালো মানের শাহিওয়াল দেওয়া আছে, শাহিওয়াল একটা সিমেন্ট দেওয়া আছে। এই গাভীটাকে আমার একটা ব্রাহ্মা সিমেন্ট দেওয়া আছে, অলরেডি তারা গর্ভবতী আছে। এগুলো সব প্রেগনেন্ট গাভী, ঠিক আছে। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় অল্প দিনে কেনা। এটা হচ্ছে একটা ভাষা, যেটা অনেক ভালো একটা ডিমান্ড আছে আমাদের দেশে, আশা রত্না। একটা নেপালি গির, একটা শাহিওয়াল গরু। এগুলো থেকে আমার মূল টার্গেট হচ্ছে ভালো বাছুর নেওয়া। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই গরুগুলো আপনার কোনো দানাদার খাবার নেই, এরা শুধুমাত্র ঘাস এবং এদের শুকনো খড় খেয়ে এগুলো মানে থাকে। যেহেতু এদেরকে মোটা তাজা করার বিষয়টা নেই, সেহেতু দানাদার খাবারের প্রয়োজন নেই। রাইট। আমরা গরু পালনের ক্ষেত্রে সবচেয়ে যে বড় সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে পরিচর্যা। পরিচর্যাটা কে নেবে এবং কিভাবে নিতে হবে সেটা আমরা আরেকটু বিস্তারিত হাসান ভাইয়ের কাছ থেকে শুনি। যেহেতু ভাই আপনি যেহেতু একজন ইয়াং মানুষ, বিশেষ করে আমাদের জেনারেশনে আমরা যে সমস্ত ইয়াং ভাইদেরকে দেখি তারা কিন্তু মোবাইলের আসক্তি, বিভিন্ন অনলাইন গেমিং এ, সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু বাজে সময় নষ্ট করে। সেক্ষেত্রে আপনি একজন ইয়াং মানুষ হয়ে কিভাবে এর পরিচর্যাটা নেন এবং আপনার যে তারুণ্য, এই যে লাইফটা, এটা কিভাবে আপনি স্পেন্ড করেন সেটা যদি একটু আমাদের জানান। আমি সর্বপ্রথম যেটা করি, খুব ঘরে আমি ঘুম থেকে উঠি, ওঠার পরে আমি সবকিছু পরিষ্কার করার পরে এদেরকে খাবার দিই। খাবার দেওয়ার পর আমি কি করি, এদের যে ঘাসগুলো, খাবারগুলো নিয়ে আসি, নিয়ে আসার পরে কাটার পরে সবকিছু খাবার টাবার দেওয়ার পরে এদেরকে গোসল করাই দিই। গোসল করার পর আমি নিজে গোসল করি, নিজে গোসল করানোর পরে এরাও বিশ্রাম করে, আমিও বিশ্রাম করি। মোটামুটি দুপুরে লাঞ্চ করার পর থেকে আমি প্রায় 4টা পর্যন্ত রেস্ট করি, এরাও সেভাবে রেস্ট করে। আমি ঘুম থেকে উঠি, গরু ঘুম থেকে উঠি, ওঠার পরে এদেরকে খাবার দিই। আবার আমি নিজে একটু খাওয়া, বিকেলে একটু নাস্তা করার পর আমি আমার মতো করে বের হই, ঘোরাফেরা করি। তারপর আবার ঠিক সন্ধ্যার দিকে এদেরকে একটু হালকা খাবার টাবার দেওয়ার পরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে
এদের কাজ শেষ। এখানে মূলত টেকনিকটা ব্যবহার করতে হয়। এরকমটা না যে সারাদিন গরুর পিছনে পড়ে থাকবো, এরকমটা না। আপনাকে সবকিছু মানে নিয়ম মাফিক করতে হয়। সারাদিন গরুকে খাবার দিলেই হবে না। সারাদিন আবার গরুর একটা নিয়ম আছে, এ হয়তো 2-3 বার যদি খায়, তাহলে বাকি সময়টুকু একে বিশ্রাম করার জন্য পর্যাপ্ত টাইম দেওয়া যেতে হবে। এরকম না যে সারাদিন আপনি গরুর পিছনে থাকবেন, একে খাবার দিয়েই যাবেন, এরকম না। এর একটা নিয়ম আছে। আমি সকালে একে খাবার দিয়েছি, এই যে এখন আবার 4টার সময় খাবার দেবো, এই বাকি সময়টুকু আমি বিশ্রাম করবো, গরু বিশ্রাম করবে। তো মানে এই যে আপনার এতগুলো গরু, এগুলো দেখাশোনার জন্য আসলে আপনার কয়জন লোক আছে? আমি মূলত মাঝে মাঝে যখন কোনো কাজে বের হই, তখন মূলত আমি লোক নিই। তাছাড়া বাকি সময়টুকু আমি একলাই সবকিছু। মানে এতগুলো গরু যাবতীয় দেখভাল সবকিছু, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার দেওয়া, ট্রিটমেন্ট সব আপনার করে। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। আমি মোটামুটি গরুর চিকিৎসা, তারপরে হচ্ছে গরুর ম্যানেজমেন্ট, A to Z সবকিছুর আমার হাতের মুঠোয়, সবকিছু আমি নিজেই করি। এখন সত্যি কথা বলতে কি, যারা প্রবাসী আছে তারা যদি অন্যের উপর নির্ভর করে গরু লালন পালন করে, তাহলে তারা লসের সম্মুখীন হতে হবে। আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি দেশের বাইরে 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা করে ডিউটি করছেন। তার থেকে যদি আপনি এখানে বেশি না 4 ঘন্টা ডিউটি করেন, তাহলে কিন্তু এনাফ। বেশি সময় দেওয়ার লাগবে না তো এখানে। তার মানে নিজে জিনিসটা করার পর যাবতীয় বিষয়টা যখন নখদর্পণে আসবে, তখন হয়তো কারো সহযোগিতা নেওয়া যেতে পারে। কিন্তু আমি কিছুই জানি না, অথচ আমি লোক আরেকজনকে দিয়ে করাইতে চাই, তখন সমস্যা, সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, আমরা মোটামুটি আমার মনে হয় যে গরু পালন যারা আমরা করতে চাচ্ছি, বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছে, তারা দেশে এসে গরু পালন করতে চাই, তাদের একটা বড় আকারের ধারণা দিতে পারলাম। এবং হাসান ভাইয়ের মাধ্যমে যে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়, কোন জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে এই গরু পালনের যে খামার, এই খামার আমাদেরকে দিতে হবে, খামার স্থাপন করতে হবে, সেই বিষয়টি সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা নিতে পেরেছি। বন্ধুরা, তোমাদের এই যে গরু পালন সেটা সুন্দর হোক, তোমরা সফল হও, তোমরা সেই কামনা করি। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।